আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধন সহ ভোট প্রস্তুতির সার্বিক পরিকল্পনা থাকবে রোডম্যাপে। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে নির্বাচন কমিশনে। আগামী ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে তফসিল। আগামী সপ্তাহেই আসছে নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। মূলত জাতীয় নির্বাচনের বেশ আগেই রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ হবে তাই থাকে রোডম্যাপে। কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। এই মুহূর্তে আপনারা এটা জিনিস শুধু জানেন সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যদি আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। আপনাকে যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমি বলবো যে এটা আমার প্রতি বোধহয় ঠিক হচ্ছে না। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2007-8 সাল থেকেই কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 1.5 বছর আগে 2022 সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা পরে জানাবেন। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এসব করা হচ্ছে। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। বেশ কিছুদিন থেকেই আলোচনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিতর্কও পিছু ছাড়ছে না তার। বিমানবন্দরে অস্ত্রকাণ্ডের পর এবার চাঁদাবাজিতে এসেছে তার নাম। তবে এসব কিছুকেই উদ্দেশ্যমূলক বলে দাবি করছেন তিনি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানা আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তা আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না মোটরসাইকেল একদম যাচ্ছে সাদাই পরে। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। তিনি জানান, রাজনীতিতে যুক্ত হবার কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা, এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না,
আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকে। যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। অন্তর্বর্তী সরকার 1 বছরে প্রত্যাশিত মাত্রায় কাজ করতে পারেনি বলেও স্বীকার করেন এই উপদেষ্টা। তো এক্সপেক্টে যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শেখ হাসিনার আমলে নাগরিক অধিকার হরণ করতে আড়ি পাতার যন্ত্র ব্যবহার ও কেনার বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। অন্তর্বর্তী সরকার এসব আড়ি পাতার যন্ত্র ব্যবহার করছে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব। এ সময় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলেও জানায় প্রেস উইং। মনির হোসেন তপুর রিপোর্ট। আওয়ামী লীগ আমলে দেশের নাগরিকদের ফোনালাপ ও কথোপকথন ফাঁস করার জন্য ব্যবহার করা হতো অত্যাধুনিক আড়ি পাতার যন্ত্র। এই যন্ত্রের কিছু চালান ইসরায়েল থেকে এসেছিল। বিভিন্ন অপকর্ম ও উদ্দেশ্য হাসিলের জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি গঠন করেছে সরকার। বাঙালিরা অনেক আরাম দিছিলাম তো, অনেক সুখ দিছিলাম তো, সেটাকে এখন পুরাই নষ্ট। এছাড়া পুলিশের ব্যবহারের জন্য মারণাস্ত্র কোন প্রক্রিয়ায় কেনা হয়েছে তা খতিয়ে দেখতে পৃথক কমিটি করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কিছু হিসাবে আসছে প্রায় $300 মিলিয়ন, কেউ বলছেন প্রায় $200 মিলিয়ন সার্ভেইলেন্স ইকুইপমেন্ট কেনা হয়েছিল। এবং গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য। আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এই সফরের ফলে মালয়েশিয়া ও বাংলাদেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে বলেও জানান তিনি। নিউ রিক্রুটমেন্টের বিষয়ে আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার, আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে, আর সিকিউরিটি গার্ড, ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন। তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটার বিষয়ে প্রোগ্রেস দেখব। এর আগে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনের করা 366টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 37টি সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা রাজনীতি থেকেই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। গুলশানের চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান আরও জোরদার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় সংখ্যা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এরকম অনেক উপদেষ্টার ব্যক্তিগত
স্টাফদের সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তাদেরকে দুদকে ডাকা হয়েছে এবং অনুসন্ধান আছে, সেগুলো তো পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি। তো সুতরাং এই সরকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা, সততা প্রমাণের জন্য নিজেদেরকে উদ্যোগী হয়ে এই সমস্ত তদন্তগুলো পরিচালনা করতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হুম্মাম আরও বলেন, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয় তার মৃত্যুদণ্ডের রায়। তরিক ইসলামের রিপোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2015 সালের 22 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে তার ফাঁসি কার্যকর করা হয়। রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর নির্মম অত্যাচারের কথা তুলে ধরেন তার স্ত্রী ফরহাদ চৌধুরী ও বড় ছেলে ফয়সাল কাদের চৌধুরী। রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে মেরে, তার এখানে এখানে সব জায়গায় রক্ত, ভিডিও আমার কাছে আছে। ওই ভিডিওটা তখন আমি খুব একটা কাউকে দেখাতে পারি নাই, ওই তখন সুযোগ ছিল না, আর তখন খুব একটা মানুষের ইন্টারেস্টেডও ছিল না। সবাই ভাবতে হয়তো উনি তো যুদ্ধ অপরাধী, কিন্তু এখনও তো এত মানুষকে মেরেছে এরা। আমি চাই না যে ওরকমভাবে কারো টর্চার হোক। এই ট্রাইব্যুনালটা তখন করা হয়েছিল খুন করবার জন্য, জাস্ট একটা জিনিস প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা খুন করতে পারে। এটাই কিন্তু আমার বাবাকে ফাঁসি দিয়ে, বাকি জনদেরকে ফাঁসি দিয়ে একটা জিনিস, তখনই তার যেই ক্ষমতা, সে তখন ভয়, যেটা ভয় ভীতি দিয়ে সে যেটা সবাইকে চালাতে পারতো, সেই জিনিসটা সে প্রমাণ করতে চেয়েছিল এবং সেটাই সে করতে পেরেছে গত 15 বছর ধরে। হুম্মাম চৌধুরী অভিযোগ করেন ট্রাইব্যুনাল নয়, তার বাবাকে জুডিশিয়ালি মার্ডার করা হয়। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাবার পক্ষের সাক্ষীকে দেশে আসার অনুমতি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার এইম খালি একটাই ছিল, তার প্রতিপক্ষ যারা আছে, যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে, তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া। দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটর দেখেছেন, সবাই কিন্তু একই ধরনের কাজই করতো। তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা, গুম, খুন এগুলোর মাধ্যমেই কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতো। শেখ হাসিনাও একই জিনিস করেছে। এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেঁসে যায়। আমার বাবাকে 20টা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এই 20টা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি 4 জন সাক্ষী এলাও করেছিল। এখন আমরা তাও লড়াই করে গিয়েছি। আপনারা এখানে যারা আছেন তারা হয়তো মনে আছে আপনাদের, আমাদেরই একজন তৎকালীন একজন জজ, সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন। সে বলেছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন। সে নিজে আসতে পারেননি, তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ, আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না, আপনি কি অনুমতি দিবেন কি না। জাস্টিস সিনহা অনুমতি দেননি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি এই তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরা সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিকমতো দিয়ে দিতে পারে। আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমরা ওভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব।
এই সময় তৎকালীন ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তার পরিবারের সদস্যরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।